না, সাম্প্রতিক সময়ে আমরা দেখলাম যে অর্থমন্ত্রী কিন্তু আশাবাদ ব্যক্ত করেছেন যে বিদেশি বিনিয়োগকারীরা আসবে, জেপি মর্গানের মতো বিনিয়োগকারীরা আসলে আসবে। এখন এই অবস্থায় যে অডিট রিপোর্টের কথা বলছেন, ভালো কোম্পানিতে অত বেশি নাই, বিভিন্ন জরিমানার কথা শুনি, অনেক কিছু ফ্লোর প্রাইসের মতো ঘটনা ঘটতে দেখেছি আমরা। এই বিষয়গুলোকে কেমনভাবে প্রভাব ফেলবে আসলে বিদেশি বিনিয়োগ আসার ক্ষেত্রে? কি করা উচিত আসলে বিদেশি বিনিয়োগ নিয়ে আসতে? মানে ফ্র্যাঙ্কলি বলতে গেলে বিদেশি বিনিয়োগকারী বা দেশীয় বিনিয়োগকারী সবার মুখেই আসলে দ্যার ইজ এ বিটার টেস্ট ইন দেয়ার মাউথ। হুম, হুম। কারণ আমাদের মার্কেট 10 থেকে 15 বছর ধরে আসলে একই জায়গায় পড়ে আছে। অবশ্যই একজন বিনিয়োগকারী চিন্তা করবে যে সে সঞ্চয়পত্রে বিনিয়োগ করে ভার্সাস বাংলাদেশের স্টক এক্সচেঞ্জে যদি আপনি ইন্ডেক্সের সাথে কম্প্যারিজন করেন, প্রকৃতপক্ষে কোনো রিটার্ন হয় নাই। যদিও ইন্ডিভিজুয়ালি আপনি যদি ব্লু চিপ স্টক পিক করে থাকেন কিছু সেক্ষেত্রে হয়তো রিটার্ন হয়েছে, ডিভিডেন্ড ইল্ড পাওয়া গিয়েছে অথবা DS-30 হয়তো কিছুটা রিটার্ন হয়েছে, বাট ওটা উল্লেখযোগ্য রিটার্ন না। সেই তুলনায় আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে অনেক ভালো রিটার্ন হয়েছে। আমাদের মাননীয় অর্থমন্ত্রী যেটা বলেছেন যে জেপি মর্গান আমাদের মার্কেটে ইনভেস্ট করবে। অবশ্যই সেটার জন্য মার্কেট ডেপথ দরকার। উনি আরেকটা জিনিস বলেছেন যেটা আমার ভালো লেগেছে এবং আমি আশাবাদ ব্যক্ত করতে চাই যে এই পলিটিক্যাল গভর্নমেন্ট যখনই ক্ষমতায় এসেছে বা বিএনপি গভর্নমেন্ট যখনই ক্ষমতায় এসেছে তাদের অর্থনৈতিক কার্যক্রম নিয়ে কখনো প্রশ্ন ওঠে নাই। তো আমরা আশাবাদী যে এবং বিএনপির আমলে কিন্তু আমরা মার্কেট ভালো হতেও দেখেছি। ভালো, হ্যাঁ, ২০০১ থেকে ২০০৮ পর্যন্ত কিন্তু ওভারঅল মার্কেট একটা বেশ রোবাস্ট মোমেন্টাম ছিল। হুম, হুম। তো আমরা আশা রাখি যে তখন আমাদের প্রয়াত অর্থমন্ত্রী ছিলেন সাইফুর রহমান। আ বলা হয় যে বাংলাদেশের অর্থনৈতিক যে ফ্রি মার্কেট ইকোনমির একটা প্রধান কারিগর উনি। তো আমরা আশা করি যে বর্তমান সময়েও ইনশাল্লাহ আমরা আশায় আছি যে বর্তমান সময়েও বিনিয়োগকারীরা একই রকম আউটকাম দেখতে পাবে। অবশ্যই এটার জন্য আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। আমরা ধৈর্য ধরতে রাজি আছি। রিফর্ম যদি হয়, যদি চেঞ্জগুলো হয়, সেগুলো হলে তো অবশ্যই আমরা ভালো কিছু আশা করতে পারি। আচ্ছা, আচ্ছা। আর আপনি যেটা বলেছেন যে বিদেশি বিনিয়োগকারী আসতে হলে এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ব্যাপারটা বা গভর্নেন্সের ব্যাপারটা, এগুলো তো আমাদেরকে অবশ্যই ওভার দ্য লং রান আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। আমাদের মার্কেট তে এখন মনে হচ্ছে যে এর আগ পর্যন্ত বিনিয়োগের চেয়ে স্পেকুলেশনটাই বেশি হয়ে গিয়েছিল। তো আমরা আশা করছি এবং আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি। আশা রাখছি যে হয়তোবা যুদ্ধ পরিস্থিতির কারণে আমরা একটু থমকে গিয়েছে। যে মার্কেটটা বিনিয়োগের পরিমাণ বেশি থাকবে, স্পেকুলেশনের পরিমাণটা কম থাকবে। সব মার্কেটেই স্পেকুলেশন আচ্ছা, থাকে। স্পেকুলেশন এই ব্যাপারটা কি খারাপ আসলে? একটা মানুষ চিন্তা করতে পারে এটা এই হতে পারে, ওই হতে পারে। আমি কিনলাম, বিগ অ্যামাউন্টে কিনলাম। ও তো ম্যানিপুলেশন করছে, স্পেকুলেশন করছে। এটাকে বিগ আসলে কিভাবে অ্যামাউন্টে কেনা, আ স্পেকুলেশন করা ইজ এ আচ্ছা, গুড এটা একটু থিং। আমরা জানতে চাই আসলে মানে ব্যাপারটা আম এটা কতটা হলো কি? হ্যাঁ। একটা হলো যে স্পেকুলেট করা, যে কোম্পানিটা ভালো করবে এজন্য আমি কিনতেছি। আর আরেকটা হলো যে কোম্পানির কোনো উৎপাদন নেই। হ্যাঁ, ইয়েস। ৳১০ র শেয়ার আমি ৳৮০ ট্রেড হুম, করতেছি হুম। এবং এটা কিন্তু আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারীদের। কিন্তু খুব কেয়ারফুলি মনে রাখতে হবে যে, যে বিনিয়োগকারী এটা করছেন, ইন্ডিভিজুয়াল বা হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল বড় ভলিউমে কিনতে বা বিক্রি করতে পারছেন। রেগুলেটর কিন্তু অনেক সময় তাকে কোনো শাস্তি দিতে পারবে না। কারণ সব নিয়মের মধ্যেই কিন্তু একটা লুপহোল থাকে। সো ওই লুপহোল ইউজ করে কোনো বিনিয়োগকারী আ আমাদের মনিটরের সামনে স্ক্রিন সাজিয়ে রাখতেই পারে। হুম, হুম, হুম। ক্ষুদ্র বিনিয়োগকারীকে আকৃষ্ট করতেই পারে। ধোঁকা দিতে পারে। কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারী বা আমাদের যিনি ভ্যালু ইনভেস্টর তাকে কিন্তু মনে রাখতে হবে যে ইটস এ মিউজিক্যাল চেয়ার গেম এট দ্য এন্ড অফ দ্য ডে। হ্যাঁ? ৳১০ শেয়ার যদি ৳৮০ উঠে উইথআউট এনি ফান্ডামেন্টাল সাপোর্ট, তাকে আবার ৳১০ নেমে আসতেই হবে। মানে হয়তো বিনিয়োগকারীকে আসলে বুঝতে হবে, হ্যাঁ, এই বিষয়টা। সেই জ্ঞানটুক তার কাছে আসলে থাকা উচিত। অবশ্যই না থাকতে হলে আসলে হবে। বাজারে আসা আমরা উচিত না। আমরা যদি জমি কিনতে যাই, ইয়েস। অবশ্যই আমরা এমনকি ডিউ আমি ডিলিজেন্স শাকসবজি করি। কিনতে গেলে অনেক দেখে সো কিনি, তাই না? আ আম বিখ্যাত বিনিয়োগকারী ওয়ারেন বাফেট বা অনেক বিনিয়োগকারী বলেছেন যে উম লাইক "ইউ হ্যাভ টু বাই স্টক লাইক ইউ আর বাইং গ্রোসারি।" মানে এরকমই একটা দিয়েছিল। আমার এক্সাক্ট ডায়ালগটা মনে নেই। বাট বলেছে যে স্টকসটাকে খুব কেয়ারফুলি
ভ্যালুয়েশন করে কিনতে হবে। ইটস নট দ্যাট যে আমার আজকে দেখে ভালো মনে হচ্ছে একটা শেয়ার 5% বেড়ে গেছে, কালকে আরো 10% বাড়তে পারে, বা অমুক ভাই বলেছে শেয়ারটা মানে এটা বেড়ে খুবই যাবে। হয়, হ্যাঁ, বললে সাথে সাথে কিনেও ফেলছে এটা তারা। এটা এটা হুম, কিন্তু বললে আমার নিজেকে দোষ দেওয়া ছাড়া আর কোনো একদম পক্ষ থাকবে না। থাকবে না। তো সেক্ষেত্রে কেউ বলেছে শেয়ারটা ভালো। আমি একটু কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট, এখন কিন্তু সবকিছু অনলাইনের যুগ। ২০০২ সাল ২০০৫ সালে তখন অনেক কিছু অনলাইনে ছিল না। অ্যানুয়াল রিপোর্ট কিনে পড়তে হতো, ডিএসসির সামনে পাওয়া যেত। এখন কিন্তু আপনি অনলাইনে গেলেই একটা অ্যানুয়াল রিপোর্ট ডাউনলোড করতে পারছেন। বিভিন্ন ওয়েবসাইট আছে যারা প্রো ফর্মা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দিচ্ছে। ইভেন কোম্পানির উদ্যোক্তারা কেমন সেটা কিন্তু ইন্টারনেটে সার্চ দিলে ব্যক্তি বিনিয়োগকারীরা ইজিলি সেই নলেজটা পাচ্ছেন। প্লাস তারা যদি কোনো বড় ব্রোকারেজের সাথে ইনভলভ থাকেন, বড় ব্রোকারেজের ট্রেডার না, ট্রেডারদের টার্গেট থাকে ট্রেড জেনারেশন একদম। করা, যেটা কিন্তু রিসার্চ ডিপার্টমেন্ট বা অ্যানালিস্টদের সাথে যদি হুম, তারা কথা বলে, হুম। সব রিসার্চ ঠিক হবে, সব অ্যানালিস্ট যে ঠিক বলবেন তা না, কিন্তু তাদের লসের প্রবাবিলিটি কমে যাবে। কিন্তু আমি যেটা বলতেছি যে একটা পজিটিভ স্পেকুলেশন, একটা নেগেটিভ স্পেকুলেশন। এখন অপরচুনিস্টিক্যালি পজিটিভ স্পেকুলেশন, এখন তেলের দাম বাড়বে, সেজন্য কোনো তেল উৎপাদনকারী কোম্পানিকে যদি কোনো বিনিয়োগ করে থাকে, এটা পজিটিভ স্পেকুলেশন। আর হলো যে আমি একটা শেয়ার কিনতেছি হ্যাঁ, জাস্ট ফর দ্য পারপাস যে হুম। কেউ একজন ভবিষ্যতে আমার কাছ থেকে বেশি দামে ওই শেয়ারটা কিনে নেবে। ইটস এ নেগেটিভ স্পেকুলেশন, ইটস এ জিরো সাম স্পেকুলেশন। এই স্পেকুলেশনের কোনো ভ্যালু নেই। দিন শেষে আমি ক্যাপিটাল হারাইলে মানে রেগুলেটর বছরের পর বছর খারাপ পারফরম্যান্স করছে একটা কোম্পানি, সেখানে অবশ্যই। আসলে স্পেকুলেশনটা এবং আসলে এই নেগেটিভ স্পেকুলেশনটা স্পেকুলেশন আমাদের মার্কেটে অনেক অনেক হয় হচ্ছে, এবং এই আমাদের মুহূর্তেও হচ্ছে। জি টপ 20 শেয়ারও আছে। এখন এটার জন্য আমরা অনেককেই দায়ী করতে পারি যে মার্কেট ম্যানিপুলেট হচ্ছে। আপনি রেগুলেটরদের দায়ী করতে পারেন, বাট রেগুলেটর যতই নিয়ম আনুক না কেন, আমরা যদি সাধারণ বিনিয়োগকারীরা যদি সচেতন এটা না হয়। সচেতন না হয়, কারণ আপনি একটা সুপারমার্কেটে গেলে ও সুপারমার্কেটের আইলসটা কিন্তু ওভাবেই সাজানো হয় যে আপনার কাউন্টারের সামনে সবচেয়ে মিষ্টি খাবারগুলো থাকবে টু অ্যাট্রাক্ট ইউ। দেয়ার উইল বি টেম্পটেশনস টু অ্যাট্রাক্ট ইউ, বাট আপনাকে বুঝে নিতে হবে যে কোনটা আপনার জন্য ভালো এবং কোনটা আপনার ভালো না। এখন আমরা দেখছি আমাদের মার্কেটে ভালো কোম্পানি তো আসছেই না, অনেক কোম্পানি জেটে চলে যাচ্ছে আসলে। তো সেক্ষেত্রে আমরা আবার এসএমই মার্কেটও একটা দেখলাম, সেখানেও আমরা দেখলাম যে খুব ভালো তো বলা যায় না আসলে। তো কিভাবে দেখেন আবার সেই মার্কেটে, যেটা আমরা জানি 30 লাখের একটা ব্যারিয়ার আছে বিনিয়োগের, এটাকে 10 লাখে করার কথা বলা হচ্ছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? প্রথমত বলি যে 30 লাখ থেকে 10 লাখ এসএমই মার্কেটের অ্যাক্টিভিটিস লেভেল অনেক কমে গিয়েছে। এটা রেগুলেটর ডিসাইড করবে যে মার্কেট ভ্যালুয়েশন এবং লিকুইডিটি লেভেল অনুযায়ী। আবার এসএমই মার্কেটে সার্টেন রিস্কও আছে যে এই কোম্পানিগুলো খুবই ছোট সাইজের কোম্পানি, হাই রিস্ক হাই রিওয়ার্ড রেশিও। সেক্ষেত্রে হয়তো রেগুলেটর এই কারণেই চিন্তা করেছে যে যাদের পুঁজির পরিমাণ কম তারা মোর লিকুইড মার্কেটে থাকুক, কারণ ওভারঅল ব্রডার মার্কেটে লিকুইডিটির পরিমাণ বেশি। এসএমই মার্কেটটা হলো অনেকটা খরস্রোতার নদীর মতো, লিকুইডিটি আসে আবার লিকুইডিটি চলে যায়। তো একমাত্র যারা দীর্ঘদিন শেয়ার ধরে রাখতে পারে তাদের জন্য এসএমই মার্কেটটা ভালো, বা রিস্ক নেওয়ার অ্যাপেটাইট বেশি তাদের জন্য ভালো। তো সেই ক্ষেত্রে রেগুলেটর চিন্তা করে দেখতে পারে যে এই থ্রেশহোল্ডটা কি 10 লাখে নামানো যায় কিনা। আলটিমেটলি জেট ক্যাটাগরির সংখ্যা তো বাড়তেছে, ভালো কোম্পানি তো আসতেছে না। আমার মনে হয় যে আমাদের একটা কালেকটিভ ডিসিশনে আসতে হবে যে ভালো কোম্পানি আনার জন্য। এটা অনেকটা কনসেনসাসের মতো, রেগুলেটরি কনসেনসাস, মাল্টিপল রেগুলেটরি কনসেনসাস লাগবে এবং স্টেক হোল্ডার কনসেনসাস লাগবে, যে মার্চেন্ট ব্যাংক, ব্যাংকগুলো, ইস্যু ম্যানেজার, রেগুলেটর, ট্যাক্স রেগুলেটর, সবাইকে নিয়ে বসতে হবে। একটা জিনিস কিন্তু মানে সব বলবো যে মার্কেট অ্যানালিস্ট বা বোদ্ধা যাই বলেন, সবাই বলেন কিন্তু যে একটা জিনিস কি, মার্কেটে লিস্টেড হলে একটা কোম্পানির ওভারঅল কমপ্লায়েন্স জেনারেলি বাড়াতে হয়। সো অনেক কোম্পানি আছে যে তাদের কমপ্লায়েন্স বাড়াতে গেলে আমাদের বাস্তবতা বুঝতে হবে যে আমাদের আসলে কিন্তু ট্যাক্স টু জিডিপি রেশিও অনেক কম।
9% ছিল, এখন নাকি 7% আরো কমে গেছে। ইনসেনলি লো। তো সেই ক্ষেত্রে এনবিআর এর কিন্তু অ্যাক্টিভলি চিন্তা করা উচিত যে পুঁজিবাজারে যে কোম্পানিগুলো আসছে, আমাদের কিন্তু গ্রে ইকোনমির সাইজটা অনেক বেশি, এটা বাস্তব ভিত্তিক কথা। তো সেই ক্ষেত্রে বড় বড় কোম্পানিগুলোকে বিশেষ সুবিধা দিয়ে যে তারা কমপ্লায়েন্সের মধ্যে চলে আসুক, পুঁজিবাজারে লিস্টেড হোক, একটা সময় পর্যন্ত ট্যাক্স রিবেট দেওয়া হোক, 4-5 বছর পরে সেই ট্যাক্স রিবেটটা তুলে নেওয়া হোক। এটার ফলে যেটা হবে যে এই বড় বড় কোম্পানিগুলো আসতেও উৎসাহিত হবে, তাদের অ্যাকাউন্টিং সিস্টেমও কমপ্লায়েন্সের মধ্যে ঢুকে যেতে পারবে। অনেক ক্ষেত্রে অনেক বড় কোম্পানি হয়তো পুঁজিবাজারে পুঁজি উত্তোলন করতে আসতে চায়, ভালো কোম্পানিও আসতে চায়, কিন্তু তাদের অ্যাকাউন্টিং সিস্টেম হয়তো অনেক পুরনো অ্যাকাউন্টিং সিস্টেম। আচ্ছা। সেই নতুন মানে পুঁজিবাজারে আসতে হলে যে অ্যাকাউন্টিং সিস্টেমের সাথে যে অ্যামালগামেশনটা দরকার, সেক্ষেত্রে রেগুলেটরি হেল্প দরকার আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সো আমার মনে হয় যে এক্ষেত্রে যদি রেগুলেটরি স্টেপসগুলো নেওয়া যায়, শুধুমাত্র যে সিকিউরিটিজ রেগুলেটর বললেই চলে আসবে তা না, এটা আসলে অন্যান্য রেগুলেটরের সাথে কমপ্লায়েন্সের ব্যাপার আছে। এটা একটা ইনসেন্টিভের ব্যাপার আছে, কিছুটা রেগুলেশনের ব্যাপার আছে। আমি ইনসেন্টিভ সাইডের কথা বললাম। রেগুলেশন সাইডে আসলে রেগুলেটরদের অনেক ধরনের অথরিটি আছে। ইন্ডিয়ান মার্কেটে কিন্তু বেশিরভাগ মাল্টিন্যাশনাল কোম্পানি লিস্টেড, বিকজ বিভিন্ন রিকোয়ারমেন্ট আছে। বাংলাদেশে যদি রেগুলেশন দেওয়া হয় যে একটা সার্টেন অ্যামাউন্টের উপরে ব্যাংক লোন যদি থাকে, সেই কোম্পানিকে লিস্টেড হইতে হবে। কারণ শেষ পর্যন্ত কিন্তু অনেক কিছুই বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জের কমিশনের সিকিউরিটিজ রেগুলেটরের কাছে অ্যাপ্রুভাল নিতে হয়। ব্যাংকগুলোকে বন্ড ইস্যু করতে হলে অ্যাপ্রুভাল নিতে হয়। নন লিস্টেড কোম্পানিকে বন্ড ইস্যু করতে হলেও আমার জানা মতে সিকিউরিটিজ রেগুলেটরের কাছে অ্যাপ্রুভাল নিতে হয়। তো সিকিউরিটিজ রেগুলেটরের কাছে অনেকগুলো লেভারেজ আছে, আসলে অনেক ধরনের লেভারেজ আছে, যেগুলো আসলে নন লিস্টেড কোম্পানিরাও অনেক অ্যাপ্রুভালের জন্য সিকিউরিটিজ রেগুলেটরের কাছে আসে। সো একটা সার্টেন থ্রেশহোল্ডের উপরে হলে সেই ধরনের কোম্পানিগুলোকে সিকিউরিটিজ রেগুলেটর বলতে পারে যে তোমাকে ফার্দার অ্যাপ্রুভাল নিতে হলে লিস্টেড হতে হবে। আচ্ছা আচ্ছা। এবং আমাদের চেষ্টা করা উচিত কম সময়ে আসলে মানে ওদেরকে আসলে খুব বেশি রকমের বিভিন্ন রকম নিয়মের বেড়াজালে না ফেলে আসলে যতটা সহজভাবে আসলে আনা যায় ভালো কোম্পানিগুলোকে। আরেকটা বিষয় নিয়ে জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে নেগেটিভ ইকুইটি অনেক বছর ধরে সমস্যা, এটা আমরা অনেকবারই বলছি, এটা পরিমাণ আরও বাড়ছে। আমরা লং টার্মে একটা ভালো বাজার প্রত্যাশা করছি, তো সেক্ষেত্রে কি করা যায়, এর কোনো সমাধান আদৌ আছে কিনা, প্রতিদিনই মনিটরিং করা উচিত কিনা এই বিষয়টা? সমাধানটা খুব সহজ আসলে, যে আপনার চ্যাপ্টারটা ক্লোজ করে দিতে হবে। খুব সহজ, যে আমাদের শরীরে কোথাও যদি অসুখ হয়, এটা অপারেশন করতে হয়। ডক্টর যদি বলেন যে অপারেশন করতে হবে, তাহলে অপারেশন করতে এটা হবে। তো বৃদ্ধি পাচ্ছে, শুধু কমছে না তো। এক্স্যাক্টলি। সো অপারেশন যদি না করি, ওই জায়গাটাতে কিন্তু আমাদের ম্যালিগন্যান্ট সেলের অর্থাৎ ক্যান্সার হতে পারে। সো আমাদের নেগেটিভ ইকুইটি কিন্তু এক ধরনের ক্যান্সারে পরিণত হয়েছে। এটার মধ্যে কিন্তু এক ধরনের কি বলবো, যে বিভিন্ন স্টেক হোল্ডাররা এইটার মধ্যে একটা অপরচুনিস্টিক ভেহিকল খুঁজে পেয়েছে। এখন কিন্তু আমাদের মার্কেটে নেগেটিভ ইকুইটি একটা ডাম্পিং গ্রাউন্ডে পড়ে। ইয়েস, আমি ওটাতে আসতে যাচ্ছিলাম। ইয়েস। তো যেটা হয়েছে যে মানে নেগেটিভ ইকুইটি তো আমরা প্রায় 14 বছর ধরে বহন করে চলছে এই বাজার। তো আমার মনে হয় যে রেগুলেটরের ডেফিনেটলি আজকে ডিসিশন নিলে কালকে এটা শেষ করে দেওয়া যাবে না, বাট আমার মনে হয় যে রেগুলেটর ওই দিকেই স্টেপ নিচ্ছে। অনেককে দেখলাম যে নেগেটিভ ইকুইটির আর এক্সটেনশন মানা করে দেওয়া হচ্ছে। তো আমার মনে হয় যে ইন দ্য লং রান, শর্ট টার্মে হয়তো এটা একটা পেইনফুল জার্নি হবে, 6 মাস 1 বছরের, তা হবে। কিন্তু লং রানে যখন এই রাইট অফগুলো হয়ে যাবে, রিক্যাপিটালাইজেশনগুলো হয়ে যাবে, যারা সার্ভাইভ করার তারা সার্ভাইভ করবে, এবং যারা সার্ভাইভ না করার তারা মার্কেট থেকে বের হয়ে গেলে মার্কেট কিন্তু একটা সুস্থ মার্কেটে পরিণত হবে। এটা আমার মনে হয় যে একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে রেখে একটা সিদ্ধান্ত আসলে আসতেই হবে, পাথওয়ে খুঁজে বের করা উচিত। সেটাই। আচ্ছা, আমরা দেখি যে আমাদের মার্কেট ফ্রি ফ্লোট যে শেয়ার, এটা পরিমাণটা মনে একটু বেশি। অনেকে এরকম বলে থাকে যে আন্তর্জাতিক যে আরো মার্কেটগুলো আছে সেখানে ফ্রি ফ্লোট শেয়ারের সংখ্যা কম, অর্থাৎ 100টা শেয়ার থাকলে দেখা যাচ্ছে 10টা শেয়ার মার্কেটে, আর বাদ বাকি উদ্যোক্তা পরিচালকদের হাতে অথবা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে। মানে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? মানে এটার জন্য আমাদের মার্কেট ভায়াবল হচ্ছে না লং টার্মে? আসলে আমি উত্তরটা একটু ডিফারেন্ট ওয়েতে দেবো। এই প্রশ্নটা কিন্তু মানে ওই জিনিসটা কিন্তু আবার সেই গভর্নেন্সের সাথে জড়িত। তো আমাদের দেশে এক শ্রেণীর উদ্যোক্তা দেখা গেছে যে পুঁজিবাজারে বিনিয়োগ করেন
মানে পুঁজিবাজারে ফ্রি ফ্লো মানে তাদের শেয়ার ফ্লোট করেন আসলে কোম্পানিটা বেচে দেওয়ার উদ্দেশ্যে। যখন শেষ পর্যায়ে আছে, রুগ্ন পর্যায়ে আছে, সেই কোম্পানিটাকে লিস্টিং করেন, লিস্টিং করে কোম্পানির নামে ব্যাংক থেকে লোন নেন। ইন দ্য মিন টাইম ওনাদের হাতে থাকা শেয়ারগুলো বিক্রি করে দেয়। এখন রেগুলেটরি লিমিট বেয়ারলি 30% অথবা 30%-এরও কম শেয়ার রেখে প্রকৃতপক্ষে যেহেতু আমাদের মাইনরিটি শেয়ার হোল্ডারদের কোনো সে থাকে না, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অলিখিতভাবে তারা 100% কোম্পানিরই সুবিধা ভোগ করেন, কোম্পানিটা পরিচালনা করছেন, কিন্তু যেহেতু তাদের কাছে শেয়ার নেই, সেক্ষেত্রে ক্ষুদ্র বিনিয়োগকারীরা কোনো বেনিফিট পাচ্ছে না। সো ক্ষুদ্র বিনিয়োগকারীরা মানে পুঁজিবাজারে যে বিনিয়োগকারীরা বিনিয়োগ করেন তারা কিন্তু বিজনেস রিস্ক নিতে কোনো সমস্যা নেই, কিন্তু যে রিস্কটা আমরা প্রতিরোধ করতে পারছি না, আমরা মার্কেট স্টেক হোল্ডার হিসেবে আমাদের ব্যর্থতা, সেটা হলো যে আপনার গভর্নেন্স রিস্কটা, যে মেজরিটি শেয়ার হোল্ডার এবং মাইনরিটি শেয়ার হোল্ডার দুইজনকে যে একইভাবে ট্রিট করতে হবে। গ্লোবালি আপনি যদি দেখেন Amazon.com, ওয়ান অফ দ্য লার্জেস্ট টেক কোম্পানি, তার ওনার জেফ বেজোসের শেয়ার হোল্ডিং কিন্তু 20%-এরও কম। গুগল শেয়ার হোল্ডারদের যে স্পন্সর শেয়ার হোল্ডার, তাদের শেয়ার হোল্ডার কিন্তু খুবই সামান্য। বিল গেটসের কিন্তু মাইক্রোসফটের শেয়ার হোল্ডিং এখন মনে হয় 2%-এর আশেপাশে। সো অত বড় কিন্তু শেয়ার হোল্ডিং থাকে না। ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে অনেক কোম্পানি আছে যে প্রমোটারদের শেয়ার হোল্ডিং 25-30% বা এরও কম। আবার অনেক কোম্পানির ক্ষেত্রে বেশি, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো হয়তো ফ্লোট করে কম, সেটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্তের উপর নির্ভর করে। যেমন আমাদের দেশে বার্জার বা ম্যারিকো, এদের শেয়ার হোল্ডিং বোধ হয় ফ্রি ফ্লোট শেয়ার হোল্ডিং 10%, 90% স্পন্সর ডিরেক্টরদের কাছে। তো আমাদের মার্কেটে আসলে ওই শেয়ার হোল্ডিংটা একটা গভর্নেন্সের ইন্ডিকেটর হয়ে গেছে, যে যদি বোর্ড অফ ডিরেক্টরস বা উদ্যোক্তাদের কাছে যথেষ্ট পরিমাণ শেয়ার থাকে, তাহলে তারা কোম্পানিটাকে ভালোভাবে অপারেট করেন, তার নামে যথেষ্ট ঋণ নেন না এবং শেয়ার হোল্ডার মাইনরিটি শেয়ার হোল্ডারদের সাথে প্রফিটটা শেয়ার করেন। ওয়ারেজ যখন তারা কনসিস্টেন্টলি শেয়ার সেল করছে, আমাদের মার্কেটে এটাকে একটা রেড ফ্ল্যাগ হিসেবে আইডেন্টিফাই করা হয় এবং তারা মনে করেন যে আসলে এই উদ্যোক্তা মনে করছেন যে কোম্পানির ভবিষ্যৎ খুব একটা ভালো না, সো তিনি শেয়ার বিক্রি করে দিচ্ছেন। আমাদের মার্কেটে অনেকেই তো আছে এরকম, মানে অনেক কোম্পানি যাদের ন্যূনতম যে শেয়ার হোল্ডিং সেটা কিন্তু নাই। তো সেটাকে কিভাবে দেখছেন? জি, রেগুলেটর কিন্তু এই জন্যই একটা স্টেপ নিয়েছে। আগে কিন্তু কোনো রুলস ছিল না, এখন রুলস হয়ে গেছে যে 30% মিনিমাম শেয়ার হোল্ড করতে হবে। তারপরেও দেখা যাচ্ছে অনেক কোম্পানি আসলে ওটা ফুলফিল করছে না, কারণ উদ্যোক্তারা সম্ভবত মনে করেন না যে এই কোম্পানিতে আর একটি টাকাও বিনিয়োগ করা লাভজনক না। হয়তো ওই কোম্পানির শেয়ারগুলো নিয়ে স্পেকুলেশন হচ্ছে, কিন্তু ইটস अगेन জিরো সাম গেম। শেষ কোশ্চেনটা একটু জানতে চাই যে এখন কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের হাতে ন্যূনতম শেয়ার নেই, তো এখন আমাদের হাতে, সাধারণ বিনিয়োগকারীর হাতে যদি শেয়ার থাকে ন্যূনতম শেয়ার, তারা বোর্ডে যেতে পারবে, আমরা জানি নিয়মে তাই বলে, আসলে হচ্ছে কিনা, হবে কিনা ভবিষ্যতে? এটা হওয়াটা খুবই ডিফিকাল্ট, কারণ বাংলাদেশের যে ব্যুরোক্রেটিক সিস্টেম বা আসলে শেয়ার হোল্ডার নির্বাচন প্রক্রিয়া, দ্বিতীয়ত হলো যে কেউ আসলে কারো টেরিটরিতে নতুন ইনভেস্টার হিসেবে যাওয়ার সেটার জন্য এক ধরনের ক্লাউড প্রয়োজন হয়, অ্যান্ড রেগুলেটরি সাপোর্ট থাকতে হবে। ইভেন ওই পরিমাণ শেয়ার মার্কেট থেকে সংগ্রহ করা, এটাও একটা বিশাল পুঁজির ব্যাপার। সো একজন পুঁজির বিনিয়োগকারী এই পরিমাণ পুঁজি নিয়ে বিনিয়োগ করে বোর্ডে ঢোকার চেষ্টা করবেন এবং উদ্যোক্তা শেয়ার হোল্ডাররা কিন্তু সেটা রেজিস্ট করবে। সেক্ষেত্রে রেগুলেটর হয়তো নিজস্ব উদ্যোগে যদি কোনো স্টেপস নেয় বা স্পেশাল কোনো ইনসেন্টিভ ক্রিয়েট করে যে না, বাইরের বিনিয়োগকারী, বাইরের দেশে কিন্তু এই ধরনের ভেঞ্চার ক্যাপিটাল বা ইকুইটি ফার্ম আছে যারা মানে হস্টাইল টেক ওভার করে, এবং সেটার জন্য একটা এনভায়রনমেন্ট প্রয়োজন। যদি সে ধরনের এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়, অবশ্যই সেটা ভায়াবল, বাট তার আগ পর্যন্ত আমাদের আসলে ওয়েট করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ এই দীর্ঘ একটা সময় আমাদের দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ।